Hey guys, welcome you all to your own YouTube channel Banking Insights Bengali. আমি সৌরভ এবং আজকের এই ভিডিওর মধ্যে তোমাদের 5টা স্টেটের ভ্যাকেন্সি কাট অফ, টার্গেটেড স্কোর এবং এই বছরের এক্সপেক্টেড কাট অফ এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব। তোমরা আগের ভিডিওর মধ্যে প্রত্যেকে কমেন্ট করেছিলে যে কিছু কিছু স্টেটের নাম তোমরা কমেন্ট করেছিলে যে এই স্টেটগুলো সম্পর্কে একটা ভ্যাকেন্সি এবং তোমার টার্গেটেড স্কোর রিলেটেড ভিডিও বানিয়ে দেওয়ার জন্য। তো তোমাদের প্রত্যেকের কথা মাথায় রেখেই কিন্তু আমি 5টা স্টেটেই, মানে কোনো স্টেটকে আমি সেভাবে বাদ দিইনি, যে স্টেটগুলো ওয়েস্ট বেঙ্গলের ধারে কাছে আছে, যাদের এলপিটি তোমরা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যাদের এলপিটি কমপ্লিট করতে পারবে, তো সেই রকম স্টেটই কিন্তু আমি পিক করেছি। ওকে, সো উইদাউট এ ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। দেখো, শুরু করার আগে তোমাদের আমি বলে দিই যে এই ভিডিওটা কিন্তু কোনো রকমের রেকমেন্ডেশন ভিডিও হিসেবে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করছি না। এটা পিওরলি একটা ইনফরমেশনাল পারপাসের জন্য তোমাদের আমি ইনফরমেশন প্রোভাইড করছি। কারণ কেউ যদি বাইরের কোনো স্টেট থেকে ফর্ম ফিল আপ করো তাহলে কিন্তু সেটা তুমি নিজের কল নিও, ঠিক আছে? কারণ আমি তোমাদের রেকমেন্ড করবো না, কারণ তারও কিছু পয়েন্ট আছে যে তোমরা যদি বাইরের স্টেট থেকে ফর্ম ফিল আপ করো কোন কোন পয়েন্টগুলো তোমরা মাথায় রাখবে, ঠিক আছে? আমি নিজের দিক থেকে কমপ্লিটলি নিউট্রাল থাকার চেষ্টা করবো এবং আমি নিজে তোমাদের কোনো স্টেটকে কিন্তু রেকমেন্ড করবো না, সেটা টোটালি তোমার উপর ডিপেন্ড করছে। এবার দেখো, এখানে তোমাদের আরেকটা কথা বলে দিই যে সিজিএল এর এক্সাম শুরু হয়ে গেছে। 12 তারিখে সকালবেলায় যে এক্সামগুলো ছিল তোমরা হয়তো অনেকে দেখেছো যে ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের এক্সাম সেন্টার পড়েছে, সেটা পড়েছে ঝাড়খণ্ডে। এবং ঝাড়খণ্ডে প্রথমে তাদের কি বলা হলো যে এক্সাম পড়বে হচ্ছে ধানবাদ, ঠিক আছে? কিন্তু তার কয়েকদিন পর তাদের এক্সাম সেন্টার চেঞ্জ হয়ে গেল এবং চলে গেল বোকারো। এইবার তোমাদের একটা কথা বলি, শোনো। সকালবেলা তারা যখন গেছে পরীক্ষা দিতে, কিছু কিছু সেন্টার এমন আছে যেখানে গিয়ে এত দূর থেকে তারা ট্রাভেল করার পর সেখানে পৌঁছানোর পর দেখা যাচ্ছে যে এক্সাম পুরো ক্যান্সেল হয়ে গেছে, ঠিক আছে? তো সিজিএল যারা দিচ্ছে তাদের অবস্থা কতটা তোমরা একবার চিন্তা করো। কারণ অনেকে তোমরা ভাবছো যে বাইরের স্টেটে আমরা যেতে পারবো না, ট্রাভেল করতে পারবো না। হ্যাঁ, অবশ্যই পার্সোনাল প্রবলেম তো থাকতেই পারে, কিন্তু তোমরা ভাবো একবার এনটিপিসি, সিজিএল এরা যেসব ক্যান্ডিডেটরা এইসব পরীক্ষার জন্য খাটাখাটনি করছে তাদের অবস্থাটা একবার ভাবো। কারণ তোমরা ডাইরেক্টলি সিজিএল কে তো আইবিপিএস পিও বা এসবিআই পিওর সাথে কম্পেয়ার করতে পারো, কারণ ওটাও প্রচন্ড ডিমান্ডিং একটা এক্সাম এবং ওখানেও অনেক ভালো ভালো ব্রাইট ক্যান্ডিডেটরা আছে যারা এইসব সাফারগুলো করছে। তো ব্যাংকিং এর ক্ষেত্রে আমরা অনেক বেশি লাকি বলতে পারো যে আমাদের এখনো পর্যন্ত ভেন্ডার টিসিএস আছে এবং আমাদের ভেন্ডার নিয়ে কেউ কোনো রকমের এসব অন্ততপক্ষে অ্যাটলিস্ট মিনিস্ট্রি অফ ফাইন্যান্স করে না। তো যাই হোক, বাইরের স্টেট থেকে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই পয়েন্টগুলো একদম মাথায় রাখবে। সেটা হচ্ছে, অনেকে বলছো যে আইবিপিএস পিওতে তোমরা যখন ফর্ম ফিল আপ করছো সেখানে তো প্যান ইন্ডিয়া ভ্যাকেন্সি থাকে, ঠিক আছে? পোস্টিং পলিসিটার কথা তোমরা মাথায় রাখবে। প্রথম কথা হচ্ছে যে আইবিপিএস পিওর যারা ক্যান্ডিডেট যারা সিলেক্টেড হয় তারা লাইফ টাইমের মধ্যে রাফলি হয়তো 30% অফ দ্য টাইম এমন থাকে যে, আমি একটা রাফলি ফিগার বলছি, ঠিক আছে? এটা নয় যে একদম পুরো এরকমই হবে, কারো কিছু কম বেশি হতেই পারে, কিন্তু রাফলি যে ফিগারটা তোমাদের আমি বলছি যে বাইরের স্টেটে, যেটা হোম পোস্টিং নয়, বাইরের স্টেটে হয়তো লাইফে তাদের টোটাল কেরিয়ার 30% অফ দ্য টাইম হয়তো বাইরে কাটাতে হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এর থেকে কমই কাটাতে হয় এবং ম্যাক্সিমাম টাইমটা তারা হোম পোস্টিংই পায়। হোম পোস্টিং মানে হোম স্টেট পোস্টিং, বুঝতে পারছো? তো আইবিপিএস পিওর মধ্যে তোমার কাছে একটা ফ্লেক্সিবিলিটি থাকে, তোমরা যেমন ফ্রিকোয়েন্ট ট্রান্সফার ফেস করবে তেমনই কিন্তু বাড়ির কাছে ট্রান্সফারও পাবে, কিন্তু আরআরবি পিওর সেই অপশনটা থাকছেই না, কারণ আরআরবি পিওর ওরকম কোনো পলিসি নেই। এটা জানো একটা রিজিওনাল বেসড পিও এক্সাম। তো সেক্ষেত্রে যারা লাইফ টাইম বাইরে কাটাতে পারবে তারা অবশ্যই চাইলে ফর্ম ফিল আপ করতে পারো। তোমার উপর সেকেন্ড পয়েন্টটা শুনে নাও, তারপর তোমরা ডিসিশন নেবে। সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে সেই পার্টিকুলার রিজিয়নের লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে অবগত হতে হবে, তোমাকে সেগুলো জানতেই হবে। তোমাকে হয়তো রেয়ারলি 6 মাসের জন্য এক্সট্রা টাইম দেওয়া হতে পারে, যদি বাই চান্স তুমি না জানো, হয়তো রেয়ারলি 6 মাস টাইম তোমাকে দেওয়া হতে পারে, কিন্তু সেই টাইমের মধ্যে যেন তুমি সেই ল্যাঙ্গুয়েজটা শিখে যাও। তো যদি বাইরের স্টেট থেকে অ্যাপ্লাই করো তাহলে এমন স্টেট থেকে অ্যাপ্লাই করবে যেখানকার ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তোমার কনফিডেন্স আছে ভিতরে, বুঝতে পারলে? এবং এর সাথেই রিলেটেড আরেকটা পয়েন্ট হচ্ছে ইন্টারভিউ। তোমার দেখো, অনেক সময় অনেক ক্ষেত্রে কি হয় না, বাইরের স্টেট থেকে তুমি যদি ফর্ম ফিল আপ করো, এটা আইবিপিএস অফিসিয়ালি কখনো স্বীকার করবে না, কারণ এটা একটা এথিক্যাল ব্যাপার হচ্ছে না। তুমি যখন বাইরের স্টেট থেকে অ্যাপ্লাই করবে, যদি ইন্টারভিউ প্যানেল এমন হয় যে তারা এরকম ভাবে যে বাইরের স্টেটের ক্যান্ডিডেটদেরকে আমরা এখানে জব দেবো না, সেক্ষেত্রে তোমাকে কিন্তু ওরা ইন্টারভিউতে মার্কস কম দিতে পারে। তুমি যত ভালো ক্যান্ডিডেটই হও না কেন, সেক্ষেত্রে দিতে পারে কম মার্কস। এটা একটা পসিবিলিটি থেকেই যাচ্ছে, যদিও নেগলিজিবল পসিবিলিটি, বাট একটা পসিবিলিটি তো থাকছেই। বা ধরো তুমি রাজস্থান থেকে অ্যাপ্লাই করেছো এবং তোমার যে হিন্দি, সেই হিন্দিটা হয়তো খুব একটা ভালো নয়, বা তোমার হয়তো হিন্দির মধ্যে অ্যাকসেন্ট আসছে যেটা ওদের কাছে ইরিটেটিং মনে হলো, তো তুমি ভালো ক্যান্ডিডেট হওয়া সত্ত্বেও কিন্তু ওরা নাম্বার কমিয়ে দিতে পারে। যদিও আরেকটা ব্যাপারও আছে, দেখো প্রতিটা মুদ্রা তো দুটো দিক থাকে, তো এইটা যেমন একটা নেগেটিভ দিকের কথা বললাম, যদিও নেগলিজিবল। আরেকটা দিক হচ্ছে যে প্রতি বছর শয়ে শয়ে ছেলে কিন্তু বাইরে থেকে ইজিলি ফর্ম ফিল আপ করে জব পেয়েও যায়। তো দুটো ব্যাপারই আছে। এই যে ইন্টারভিউর ব্যাপারটা বললাম, এটা একদমই নেগলিজিবল, এটাকে নিয়ে তোমরা খুব বেশি ভেবো না, কিন্তু দেয়ার ইজ এ পসিবিলিটি যে এরকম কিছু হতে পারে। ওকে, তো দেখো আমি 5টা স্টেট নিয়েছি 2018 থেকে 2025 পর্যন্ত, প্রতিটা বছরের অল ইন্ডিয়া লেভেলের ভ্যাকেন্সিকে এখানে অ্যাড করেছি। তো এখানে তোমরা দেখো 2018তে টোটাল ভ্যাকেন্সি কত ছিল। দেখো আরআরবি পিওর ক্ষেত্রে না ভ্যাকেন্সি খুব বেশি ফ্ল্যাকচুয়েট করে না, সেই 3 থেকে 4 হাজারের মধ্যেই থাকে সবসময় ভ্যাকেন্সি। তোমরা দেখতে পাচ্ছ 2018তে 3300 ভ্যাকেন্সি, 2019-এ 3300 ভ্যাকেন্সি, 2020
2020-তে 3800 ভ্যাকেন্সি, 2021-এ এই যে তুমি 4700 ভ্যাকেন্সিটা দেখছো না 4703, এর মধ্যে না প্রায় 1900 কাছাকাছি ভ্যাকেন্সি শুধু ইউপির মধ্যে ছিল। তো এখানে ম্যাক্সিমাম ভ্যাকেন্সি ইউপিতে ছিল, বাকি স্টেটগুলোতে কম ভ্যাকেন্সি ছিল। 2022-এ 2700 ভ্যাকেন্সি, 2023-এর ক্ষেত্রে 2560টা ভ্যাকেন্সি, 2024-এ ভ্যাকেন্সি সব থেকে বেশি ছিল, সেটা হচ্ছে 5000, এবং 2025-এ কিন্তু 2907টা ভ্যাকেন্সি। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আমাদের কপাল খারাপ বলতে পারো, যেটা চিরকালই আমাদের কপাল খারাপই থাকে। তো শুধুমাত্র আগের বছর এসবিআই এর ভ্যাকেন্সিটা ওটা একটা এক্সেপশনাল কেস ছিল, তাছাড়া তো কোনো বছর ভ্যাকেন্সি বেশি ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাওয়া যায় না। তো ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি সবসময় কমই থাকে, এবছর তো মানে কিছু দেয়নি, প্রোভাইডই করেনি, ঠিক আছে, জাস্ট 50টা ভ্যাকেন্সি দিয়ে ছেড়ে দিয়েছে। এইবার অনেকে জিজ্ঞেস করছিলে যে ভ্যাকেন্সি বাড়ার কি কোনো রকমের পসিবিলিটি আছে। দেখো আগে কি হতো, দেখো আমি প্রথম কথা বলি যেটা কিন্তু আইবিপিএস এর এক্সাম, ঠিক আছে, এটা এসবিআই নয়, এটা আইবিপিএস। তো আইবিপিএস কি করে না, কিছু কিছু ব্যাংকের নট রিপোর্টেড ভ্যাকেন্সি থাকলে পরে সেটা বাড়ার পসিবিলিটি থেকেই যায়। তো এবছর দেখো আগে কি হতো না, আগে তো 3টে ব্যাংক ছিল আমাদের, আরআরবি টোটাল 3টে ছিল, সেগুলো তো তোমরা এবছর দেখতে পাচ্ছ না নোটিফিকেশনে, সেই 3টেকে মার্জ করে একটা ব্যাংক করে দেওয়া হয়েছে, ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক। এইবার ধরো যদি এরকম হয় যে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক যেটা আছে, সে যদি ভ্যাকেন্সি এখনো রিপোর্ট করে না থাকে, তাহলে একটা পসিবিলিটি থাকছে যে পরে ভ্যাকেন্সি বেড়ে যেতে পারে। তো এই ধরনের যদি কিছু হয়ে যায় পরে, তাহলে দেখা যেতে পারে যে ভ্যাকেন্সি বাড়তে পারে, কিন্তু চান্সেস খুব কম, খুব কম, মানে তুমি নাই ধরে নাও, চান্স প্রায় নেগলিজিবল ধরে নাও, ঠিক আছে। তো আমি জাস্ট একটা পসিবিলিটি বললাম যে এটা হলেও হতে পারে। তো চলো এরপর আমরা 5টা স্টেট নিয়ে কথা বলবো। কোন কোন স্টেট নিয়ে কথা বলবো? ওয়েস্ট বেঙ্গল, উত্তরপ্রদেশ, আসাম, বিহার এবং রাজস্থান। তো এই 5টা স্টেট নিয়ে কিন্তু আমরা টোটাল কথা বলবো। প্রথমে আমরা দেখে নেবো ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে 2022-এর তুমি টোটাল ভ্যাকেন্সি দেখো 213টা ছিল, 2023-এ 181, 2024-এ 259। এটার কথাই বলছিলাম যে ওয়েস্ট বেঙ্গলে কোনো বাড়ি ভ্যাকেন্সি যে প্রচুর বেশি থাকে তা নয়, ওই রকমই 200-র কাছাকাছি ঝুলতে থাকে, ঠিক আছে, কম বেশি হয় না। কিন্তু এবছর কি বলো, ডিসগাস্টিং টাইপের ভ্যাকেন্সি ওরা দিয়েছে। এবার যেটা হয়ে গেছে সেটাকে নিয়ে আর কি বলা যেতে পারে, সেই জন্যই ভিডিওটা বানাচ্ছি যে বাইরের স্টেট থেকে কেউ যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে সেটা এবার তোমার কল, তোমরা চাইলে করতে পারো যদি তোমরা ট্রাভেলিং এবং সেখানে থাকতে যদি তোমাদের প্রবলেম না হয়। প্রিলিমসের কাট অফ দেখো 2022-এ গেছিল 58.25, 2023-এ গেছিল 53.25, 2024-এ গেছিল কত না 57.75। এবং মেন্স দেখো 2022-এর মেন্স তুমি প্রতিটা স্টেট থেকে দেখতে পাবে যে কাট অফ বেশি গেছে, কারণ 2022-এর মেন্সের পেপার ইজি ছিল, ঠিক আছে। তো 95.06 এটাকে তোমরা বাদ দিয়ে দাও। 2023-এ দেখো 77.25 এবং 2024-এ হচ্ছে 75.75। তো এটা হয়ে গেল আমাদের প্রিলিমসের টোটাল কাট অফ এবং মেন্সের টোটাল কাট অফ। তো এবার যদি তোমরা বলো যে তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে টার্গেটেড স্কোর কি হওয়া উচিত, তো এবছর তোমাদেরকে টার্গেট নেক্সট লেভেলে নিয়ে চলতে হবে, কারণ বুঝতেই পারছো পিও পরীক্ষার মতো টার্গেট তোমাদের সেট করলেই হবে না, সেই ক্লার্কের মতো টার্গেট সেট করতে হবে তোমাকে। তো প্রিলিমসের ক্ষেত্রে তোমরা টার্গেট সেট করবে 70+, ঠিক আছে, মোটামুটি 70 মার্কস থেকে ক্রস করার চেষ্টা করতে হবে। এবং আমি জানি এটা করা খুব কঠিন, কিন্তু যারা সেই লেভেলের ক্যান্ডিডেট আছো, যাদের নিজের উপরে প্রচুর কনফিডেন্স আছে, ঠিক আছে, তারা দেখো তোমরা চাইলে করতে পারো। এবং মেন্সের ক্ষেত্রে তোমরা কিন্তু 100 যে মার্কসটা আছে ওটাকে টাচ করার চেষ্টা করবে। এক্সপেক্টেড কাট অফ তাহলে দেখো টার্গেটেড স্কোর কি বলে দিলাম না, প্রিলিমসের ক্ষেত্রে 70+ এবং মেন্সের ক্ষেত্রে হচ্ছে 100। এবং এক্সপেক্টেড কাট অফ যেটা আমি মনে করছি এবছর যেতে পারে ওয়েস্ট বেঙ্গল থেকে, সেটা হচ্ছে 68 ±2 প্রিলিমসের ক্ষেত্রে, এবং মেন্সের ক্ষেত্রে হচ্ছে 90 ±5। দেখো প্রচুর ফ্ল্যাকচুয়েশন হতে পারে এবছর, কারণ এত কম ভ্যাকেন্সিতে কিছু প্রেডিক্ট করার, আমি দেখো প্রেডিক্টও করতে চাইছি না, জাস্ট প্রতি বছর যেভাবে হয়ে আসছে সেইটা অনুযায়ী আমি নিজের এক্সপিরিয়েন্স অনুযায়ী তোমাদেরকে একটা রাফ স্কোর দেওয়ার চেষ্টা করছি। যদি কম বেশি হয় তাহলে, মানে খুব বেশি নিও না যে দাদা তুমি তো বলেছিলে এরকম, ওরকম আমি নিচ্ছি না, আমি কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না তোমাদেরকে, আমি তোমাদের একটা টার্গেটেড স্কোর বলছি যেটাকে সামনে রেখে তোমরা মোটামুটি একটা প্রিপারেশনটা করতে পারো। এবং এক্সপেক্টেড কাট অফের কথা আমি তোমাদের বললাম যে প্রিলিমসের ক্ষেত্রে তোমরা রাখো 68 ±2 এবং মেন্সের ক্ষেত্রে সেটা 90 ±5। ওকে, তো এরপর আমরা দেখবো উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে দেখো 2022-এ টোটাল ভ্যাকেন্সি নাম্বার ছিল কত 148টা, 2023-এ কত 230 এবং 2024-এ কত গেছে না 782টা ভ্যাকেন্সি তোমরা 2024-এ দেখতে পেয়েছো। 2025-এ আবার এখানে 500টা ভ্যাকেন্সি। তো উত্তরপ্রদেশে ভ্যাকেন্সি না 2021-এ যদি তোমরা আবার দেখতে যাও তাহলে প্রায় 1900-র কাছাকাছি ভ্যাকেন্সি আছে। তো উত্তরপ্রদেশে ভ্যাকেন্সি বেশিই থাকে, খুব কম উত্তরপ্রদেশ থেকে ভ্যাকেন্সি আসে না। তো এই বছর 500টা ভ্যাকেন্সি যথারীতি আছে। প্রিলিমসের কাট অফ তোমরা যদি দেখো তাহলে 2022-এ গেছিল 62.50, 2023-এর ক্ষেত্রে 5.75 এবং 2024-এর ক্ষেত্রে 51, ঠিক আছে। মানে আরআরবির ক্ষেত্রে না 23-24-এর পর থেকে পেপারের লেভেলটা একটু হাই হয়ে গেছে। এবং মেন্সে দেখো, মেন্সে হচ্ছে ওই যে বললাম 2022-এর পেপারটা একটু ইজি ছিল, 96.31, 2023-এ হচ্ছে 73.25 এবং 2024-এ হচ্ছে 71.81, ঠিক আছে। দেখো এখানে তোমাদের আরেকটা কথা হচ্ছে যে আমি ইন্টারভিউর স্কোর কিন্তু এখানে কিছু রাখিনি, কারণ ওটা ফাইনাল কাট অফ আসে, ইন্টারভিউর জন্য কোনো স্কোর আসে না, ফাইনাল কাট অফ দেয়। তো ফাইনাল কাট অফটাকে চাইলে এখানে আমি রাখতে পারতাম, সেসব নিয়ে পরে কোনো সময় কথা বলবো। মেন্সে যেটা টার্গেটেড স্কোর মানে তোমাদের এক্সপেক্টেড কাট অফ যেটা থাকবে, তোমাদেরকে ট্রাই করতে হবে কিন্তু মোটামুটি 20 নাম্বার
মেন্সে যেটা তোমার কাট অফ যাবে তার থেকে উপরে নিয়ে আসার, তাহলে ইন্টারভিউ যদি তোমার মোটামুটি অ্যাবাভ অ্যাভারেজও যায় তাও তোমার ফাইনাল সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো বাকি যে 4টে স্টেটের কথা বলবো সেক্ষেত্রে তোমাদের টার্গেটেড স্কোর অলমোস্ট সিমিলার, তাও তোমরা দেখে নাও কি কি বলতে চাইছি আমি। তো প্রিলিমস এর ক্ষেত্রে উত্তরপ্রদেশে তোমাদের টার্গেটেড স্কোর হবে কত, 60 এবং মেন্সের ক্ষেত্রে তোমাদের টার্গেটেড স্কোর হবে 80+। বুঝতে পারলে কি বললাম? প্রিলিমস এর ক্ষেত্রে টার্গেটেড স্কোর হচ্ছে 60 এবং মেন্স এর ক্ষেত্রে টার্গেটেড স্কোর হচ্ছে 80+। তো আমি যখন টার্গেটেড স্কোর 80+ বলছি মানে তোমাদেরকে ধরে রাখতে হবে যে কাট অফের থেকে মোটামুটি 15-20 নাম্বার উপরে যেন আমার স্কোর থাকে। ঠিক আছে, তো প্রিলিমস এর ক্ষেত্রে এই যে টার্গেটেড স্কোর গুলো বলছি এগুলো তোমার কাট অফ ক্লিয়ারের স্কোর, এগুলো ফাইনাল সিলেকশনের স্কোর নয়। কিন্তু ফাইনাল সিলেকশনের জন্য তোমাদেরকে আমি আবার বলছি কাট অফের থেকে মোটামুটি 15-20 নাম্বার, মানে মেনলি 20 নাম্বারের কাছাকাছি তোমাদের উপরে নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু মোটামুটি স্মুথলি তোমার টোটাল পরীক্ষা ক্লিয়ার হয়ে যাবে। তো প্রিলিমস এর ক্ষেত্রে তোমার টার্গেটেড স্কোর বললাম 60 এবং মেন্স এর ক্ষেত্রে 80+। এক্সপেক্টেড কাট অফ হচ্ছে তোমার উত্তরপ্রদেশের ক্ষেত্রে হচ্ছে 55, প্রিলিমস এর ক্ষেত্রে 55 +-3 এবং মেন্স এর ক্ষেত্রে সেটা আমি বলছি 75 +-3। তো এটা হয়ে গেল এক্সপেক্টেড কাট অফ, একদম রাফ এক্সপেক্টেড কাট অফ। এই স্কোরটাকে তোমরা মাথায় নিয়ে এগিয়ে যেতে পারো, তোমাদের কোনো প্রবলেম হবে না সেক্ষেত্রে। তো প্রিলিমসে কত বললাম, 55 +-3 এবং মেন্সের ক্ষেত্রে সেটা 75 +-3। ওকে, এরপর আমরা হচ্ছে আসাম নিয়ে কথা বলছি। এত সুন্দর কালারফুল ভাবে তোমাদের জন্য পিপিটিটাকে ডিজাইন করেছি। প্লিজ যারা ভিডিও দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। 2000 সাবস্ক্রাইবার অলরেডি 3 মাসের মধ্যে তোমরা কমপ্লিট করে দিয়েছো, তো তার জন্য তো তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। যারা সাবস্ক্রাইব করেছো তারা কোনোদিন এই ডিসিশনটাকে তোমাদের লাইফে রিগ্রেট করতে হবে না, এটুকু গ্যারান্টি আমি দিতে পারি। এবং যারা ভিডিও দেখছো তারাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চ্যানেলের মধ্যে আমি ইনফরমেটিভ ভিডিও পোস্ট করতে থাকবো। ঠিক আছে, তোমরা হয়তো জানো না যে এই ধরনের ভিডিও তোমাদের প্রয়োজন ছিল, এই ধরনের ভিডিও কিন্তু আমি কন্টিনিউ পোস্ট করতে থাকবো, তো সেই জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো আসামের ক্ষেত্রে দেখো টোটাল ভ্যাকেন্সি 2024 দেখো আসামে কিন্তু ভ্যাকেন্সি প্রচুর বেশি কোনো বছর আসে না, তো 100 কাছাকাছি থাকে। 2022-এ দেখো আসামের টোটাল ভ্যাকেন্সি ছিল হচ্ছে 101টা, 2023-এ 35টা এবং 2024-এ 107টা। ঠিক আছে, এবছর আসামের টোটাল ভ্যাকেন্সি 185 আরআরবি পিওর ক্ষেত্রে। ওকে, তোমরা যদি কমেন্টে জানিয়ে দিও যদি আরআরবি ক্লার্ক রিলেটেড এরকম ভিডিও দরকার থাকে তাহলে আমি আরআরবি ক্লার্ক রিলেটেডও বানিয়ে দেবো, তার জন্য 2-1 দিন সময় আমাকে এক্সট্রা দিও। কিন্তু যদি দরকার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এবং ভিডিওর কন্টেন্ট পছন্দ হলে তোমরা অনেকে হাইপ করছো, হাইপ কিন্তু করে দিও। ওকে, 2022-এ দেখো প্রিলিমসের কাট অফ কত ছিল, 49.5, 2023-এ 50 এবং 2024-এ প্রিলিমসের কাট অফ কত গেছে, 50.75। এবং দেখো মেন্সের ক্ষেত্রে 2022-এ 85.63 ছিল, 2023-এর ক্ষেত্রে 69.63 ছিল এবং 2024-এর ক্ষেত্রে 68.63। ঠিক আছে, তো এটা গেছে আসামের কাট অফ প্রিলিমস এবং মেন্সের ক্ষেত্রে। আসামের ক্ষেত্রেও তোমাদেরকে প্রিলিমসে আমি টার্গেটেড স্কোর বলছি 60+ এবং মেন্সের ক্ষেত্রে টার্গেটেড স্কোর হচ্ছে 80+। আসামের ক্ষেত্রে প্রিলিমসের যে এক্সপেক্টেড কাট অফ সেটা আমি তোমাদের বলছি হচ্ছে 52 +-3। ঠিক আছে, 52 +-3 এবং মেন্সের ক্ষেত্রে আসামের যেটা আমাদের এক্সপেক্টেড কাট অফ আমি নিয়ে চলছি সেটা হচ্ছে 65 +-5। ঠিক আছে, 65 +-5। তো এটা হয়ে গেল আমাদের আসামের এক্সপেক্টেড কাট অফ প্রিলিমস এবং মেন্সের ক্ষেত্রে। এরপর হচ্ছে বিহার। দেখো অনেকে বিহারে রিকোয়েস্ট করছিলে, বিহার আমাদের রাজ্যের অনেক কাছেও পড়ে। ঠিক আছে, সব থেকে কাছে হয়তো এই আমার 5টা যে আমি রাজ্য দিয়েছি তার মধ্যে বিহারই পড়ছে। তো বিহারের পাটনা, তোমার গুয়াহাটি অনেক দূর, আসামকে কেউ কাছে ভেবো না। আসামের ডিস্টেন্স হচ্ছে 1100 কিলোমিটার কলকাতা থেকে গুয়াহাটি, বুঝতে পারছো, অনেক দূর গুয়াহাটি। যদি আমি বিহারের কথা বলি তাহলে বিহারের দেখো 145টা ভ্যাকেন্সি ছিল 2022-এ, 2023-এ 132টা এবং 2024-এ কত না 406টা ভ্যাকেন্সি এসেছিল। এই বছর বিহারের টোটাল ভ্যাকেন্সির নাম্বার হচ্ছে 192। প্রিলিমসের কাট অফ 2022-এ কত গেছিল, 56.75, 2023-এ সেটা গেছিল 45 এবং 2024-এ কত গেছিল না 47.25। তো বিহারের কাট অফ মোটামুটি কমই যায়, যেটা তোমরা দেখতে পাচ্ছ। মেন্সের দেখো প্রতিটা স্টেটের ক্ষেত্রেই তোমরা দেখছো 2022-এ মেন্সের কাট অফ কিন্তু হাই গেছে, কত গেছে না 92.69। তারপর 2023 দেখো, 2023 আর 24-এর মেন্সের কাট অফ গুলোকে তোমরা অ্যাকচুয়ালি দেখবে। এবং তোমাকে এটাও বলি, বাইরে থেকে তোমরা যদি অ্যাপ্লাই করে থাকো তাহলে শুধু প্রিলিমসের কাট অফ দেখবে না, মেন্সের কাট অফও দেখবে যে মেন্সের কাট অফ কোথা থেকে কম যাচ্ছে। তো 2023-এ দেখো মেন্সের কাট অফ কত গেছে 66, 2024-এ গেছে 68.44। তো এটা হয়ে গেল আমাদের মেন্সের কাট অফ। এবার বিহারের ক্ষেত্রে আমরা টার্গেটেড স্কোর নিয়ে কি চলবো না, বিহারের ক্ষেত্রে টার্গেটেড স্কোর ওই যে তোমাকে বললাম, প্রিলিমসের ক্ষেত্রে 60+ এবং মেন্সের ক্ষেত্রে 80+। তো এই স্টেটগুলোর কিন্তু প্রিলিমস আর মেন্সের আমি টার্গেটেড স্কোর তোমাদের ফিক্স করে দিয়েছি যে প্রিলিমসের ক্ষেত্রে তোমরা 60 নিয়ে চলবে এবং মেন্সের ক্ষেত্রে 80। বুঝতে পারছো, ফাইনাল সিলেকশনের জন্য কিন্তু 80 থেকেও বেশি স্কোর করে চলাটাই বেটার। ওকে, এক্সপেক্টেড কাট অফ বিহার থেকে হচ্ছে আমি নিয়েছি 53 +-2 এবং সেটা মেন্সের ক্ষেত্রে আমি নিয়েছি 70 +-3। তো এটা হয়ে গেল আমাদের বিহারের এক্সপেক্টেড কাট অফ। কি বললাম না, প্রিলিমসের ক্ষেত্রে 53 +-2 এবং মেন্সের ক্ষেত্রে 70 +-3। এটা কিন্তু বিহারের এক্সপেক্টেড কাট অফ তোমাদের এইভাবে যেতে পারে। এরপর আমরা যে স্টেট থেকে ক্লার্কের সব থেকে বেশি ভ্যাকেন্সি এসছে রাজস্থান, সেটাকে নিয়ে কথা বলবো। রাজস্থানের ডিস্টেন্স তোমরা জানো অনেক দূর, কিন্তু তবুও তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে বলে আমি রাজস্থানকে এখানে রেখেছি এবং রাজস্থান এলপিটিতে হিন্দি আছে, তো সেই জন্য আমি রাজস্থানকে রেখেছি। ওকে, তো রাজস্থানে 2022-এ টোটাল ভ্যাকেন্সি ছিল কত, 120টা, 2023-এ 100টা,
2024-এ 440টা। 2025-এ রাজস্থান থেকে টোটাল ভ্যাকেন্সি আমরা কত পেয়েছি? 500টা ভ্যাকেন্সি। ইউপি সমান ভ্যাকেন্সি রাজস্থান থেকেও কিন্তু রিলিজ হয়েছে। প্রিলিমসের কাট অফ দেখো, 2022-এ প্রিলিমসের কাট অফ গেছিল কত না 60.25, 2023-এ গেছিল 54.5, 2024-এ কত 49। এবং মেন্সের কাট অফ ওই যে 2022-এ সবার মেন্সের কাট অফ যেমন হাই, এখানেও হাই 96.94 গেছিল মেন্সের কাট অফ। 2023-এ কত 75.63 এবং 2024-এর ক্ষেত্রে সেটা 71.13। ওকে, তো রাজস্থানের ক্ষেত্রেও কিন্তু টার্গেটেড স্কোর রাজস্থানের ক্ষেত্রে আমি সিমিলারই রেখেছি। কত? প্রিলিমসের ক্ষেত্রে 60 এবং মেন্সের ক্ষেত্রে 80। এটা হয়ে গেল রাজস্থানের টার্গেটেড স্কোর। এবং এক্সপেক্টেড কাট অফ রাজস্থানের ক্ষেত্রে কিন্তু প্রিলিমসের ক্ষেত্রে আমি রেখেছি 53 +-2 এবং মেন্সের ক্ষেত্রে 70 +-5। তো এটা হয়ে গেল তোমাদের এক্সপেক্টেড কাট অফ রাজস্থান থেকে। রাফ ফিগার প্রতি বছরে যেভাবে জিনিসপত্র চলে এসেছে সেইভাবে দেখে তোমাদেরকে আমি একটা স্কোর ফিক্স করে দেওয়ার চেষ্টা করেছি। ফ্ল্যাকচুয়েশন ঘটতেই পারে, যদি পরীক্ষার এক্সামের লেভেলের মধ্যে চেঞ্জেস হয় বা ধরো লেভেল যদি ইজি বা বেশি হার্ড চলে আসে তো কাট অফ তো চেঞ্জ হতেই পারে। তো সেই জিনিসগুলোকে নিয়ে যেন কেউ বেশি মাথা ঘামিও না, ঠিক আছে? তোমাদেরকে একটা মোটামুটি আমি টার্গেটেড স্কোর বলে দিলাম তোমাদের প্রিপারেশন করতে যাতে জিনিসপত্র ইজি হয় সে কারণে। ওকে, সো আজকের জন্য এতটাই ছিল। টেলিগ্রাম চ্যানেল তোমরা সবাই জয়েন হয়ে যাও, ওখানে আমি রেগুলার আপডেটস, পিডিএফ এসব কিছু তো পোস্ট করতেই থাকি। টেলিগ্রামের লিংক আমি তোমার পিন কমেন্ট এবং ডেসক্রিপশনের মধ্যে দিয়ে রাখবো। এবং টেলিগ্রামে গিয়ে তোমরা যদি @ব্যাংকিং ইনসাইটস বেঙ্গলি লিখে সার্চ করো সেক্ষেত্রে কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে। আবার তোমাদের সকলকে মন থেকে ধন্যবাদ চ্যানেলে 2000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য। আজকের জন্য এতটাই। বাই ফর টুডে।